আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে একটি সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটি হচ্ছে দেশের শিক্ষা সংস্কারের উপরে। শিক্ষানীতি, যদিও শিরোনাম হচ্ছে কাঙ্ক্ষিত শিক্ষানীতি আমাদের করণীয়। মূলত শিক্ষার সংস্কার যখন আমরা বলি, তখন এটিকে রাষ্ট্রের সংস্কারেরই একটি ভিত্তি হিসাবে গণ্য করা উচিত। কারণ শিক্ষাটাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড বা ভিত্তি। সকল সংস্কারের মূল ভিত্তিটা কিন্তু শিক্ষার মাধ্যমে হবে। আমি শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা বক্তব্য দিয়েছি। তবে এটি একটি অনেক বড় বিষয়। আজকে যেহেতু অনেক বক্তব্য এবং আমাকে যে সময়ের কথা বলা হয়েছে, আসলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমি শুধু কয়েকটি ইস্যু এখানে তুলে ধরতে চাই, আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে, যেন আমরা যখন কোনো একটি সংস্কার প্রস্তাব তুলব, আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে, এটা যেন বিচ্ছিন্ন না হয়, এটা যেন খণ্ডিত না হয়। এটিকে জাতির মুক্তির সংস্কারের একটা রূপরেখা এটার মাধ্যমে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে আমার কয়েকটি ইস্যু, আমি বিভিন্ন গবেষণার মাধ্যমে আমি একটি পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের রূপরেখা আমি যথাযথ জায়গায় আমি ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি এটা লিখিত এটা দাখিল করব। প্রথমত আমাদের জেনে নিতে হবে যে শিরোনামের ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষা, কাঙ্ক্ষিত শিক্ষানীতি। শিক্ষানীতি যদি বলি তাহলে কিন্তু পুরো শিক্ষাটা আসে না। মানে একবিংশ শতকের শিক্ষা ব্যবস্থা থেকে, যেটাকে ডাইনামিক এডুকেশন সিস্টেম বলা হয়, এটাকে তিনটা টায়ারে এটাকে বুঝতে হবে। একটি হচ্ছে শিক্ষা আইন এবং নীতি সমূহ, আইন, নীতি, বিধিবিধান সমূহ। দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো সমূহ। তৃতীয় হচ্ছে শিক্ষার কর্মসূচি সমূহ। এই তিনটাকে বলা হয় মানে গভর্নেন্স বা স্ট্রাকচার অফ দ্য ডাইনামিক এডুকেশন সিস্টেম। তাহলে সংস্কার করতে হলে নীতিটা হচ্ছে একটি বড় একটা পরিকাঠামো, যেটার দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়। শুধু নীতি হলে হবে না, এটার সাথে লাগবে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কর্মসূচির সংস্কার। আমাদের বাংলাদেশে যে বক্তব্যগুলো ইতিমধ্যে আসছে, প্রথমত আমি যদি শিক্ষার ধারার কথা বলি, তাহলে প্রধানত দুটি মেজর ধারায় বিভক্ত, একটি সামাজিক ধারা আর একটি রাষ্ট্রীয় ধারা। রাষ্ট্র কিন্তু সকল শিক্ষার সকল ধারাকে দায়িত্ব বহন করছে না, কিন্তু আন্তর্জাতিক নিয়ম হচ্ছে দেশের প্রতিটি শিশু, প্রতিটি নাগরিকের অবৈতনিক, সার্বজনীন এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করাটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাষ্ট্র এই দায়িত্ব পালন করছে না। আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদের পরিপূর্ণ লঙ্ঘন করে এই 53 বছর বাংলাদেশ অতিক্রম করেছে। এবং সামাজিক ধারা যেটি, যেমন কওমি মাদ্রাসা সহ, যেটার কারিকুলাম এবং অনেক কিছুই, এবং আরও আছে ইংলিশ মিডিয়াম এবং কিন্ডার গার্ডেন সহ আরও আছে, যে জিনিসগুলো কিন্তু শিক্ষার মূল যে জাতীয় কারিকুলামের অধিভুক্ত নয়। সুতরাং যখন আমরা সার্বজনীন কথাটা বলবো, সকলকে নিয়ে কথা বলবো, অন্তর্ভুক্তিমূলক কথা বলবো, তখন সকল শিক্ষার ধারা আমি একটা বোঝা যাবে। সেটি হচ্ছে আমাদের শিশু জন্মগ্রহণ করে প্রায় 15 মিলিয়ন, কিন্তু প্রাথমিক শিক্ষা সব জায়গায় যোগ করে দেখা যায় প্রায় 1.5 কোটির মতো। 15 মিলিয়ন মানে 1.5 কোটির মতো, 1.5 কোটির মতো শিশুর কিন্তু এনরোলমেন্ট পাওয়া যায়। কিন্তু যখন আপনি এসএসসি উত্তীর্ণ দেখবেন, তখন কিন্তু এই সংখ্যাটা 22 লক্ষ, 23 লক্ষ, 20-22 লক্ষ, তার মানে 2.2 মিলিয়ন। তাহলে এই 15 মিলিয়ন থেকে 2.2 মিলিয়ন, তাহলে এই বাকিটা কোথায় গেল? এটা অনানুষ্ঠানিক ধারা। তাহলে এদের প্রতি কি রাষ্ট্রের দায়িত্ব আছে? আমাদের চিন্তা ভাবনাগুলোকে সমন্বিত করতে হবে। এটি একটি পরিসংখ্যান। দ্বিতীয় আরেকটি পরিসংখ্যানের আমি ধাঁধা আপনাদেরকে বলি। বাংলাদেশের মানে পরিসংখ্যান নিয়ে একটা খুব ফানি একটা কৌতুক আছে। সেটি হচ্ছে মিথ্যা 3 প্রকার। একটা মিথ্যা, দ্বিতীয় স্তরের মিথ্যাকে মিথ্যা, আর তৃতীয় জঘন্যতম মিথ্যাকে বলা হয় পরিসংখ্যান। বাংলাদেশের শিক্ষার পরিসংখ্যান দেখলে, কারণ বাংলাদেশের আপনি যখন বলা হচ্ছে প্রতি বছর শ্রমশক্তি আসতেছে, তাদের কর্মসংস্থান করতে হবে, বিশ্ববিদ্যালয়কে, কলেজ, অন্যান্য জায়গাগুলোকে। আমার কথা হলো, যে শিশু 15 মিলিয়ন শিশু আসে আর 2.2 মিলিয়নকে আমরা হিসাবে নিই, তাহলে বাকিগুলো যাবে কোথায়? এবং এই জন্যই কিন্তু দেখা যায় শ্রমবাজারে বলা হচ্ছে 26 লক্ষ ভারতীয় কাজ করে, শ্রমশক্তি কাজ করে। স্বয়ং অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে $10 বিলিয়ন US ডলার বাংলাদেশ থেকে চলে যায় শুধু এই বিদেশি কর্মীদের দ্বারা।
বিশ্ববিদ্যালয় ব্যর্থ হচ্ছে। আমি শেষ করব, যেহেতু আমার সময়ের সীমাবদ্ধতা আছে, আমি অনুরোধ করব যে শিক্ষা সংস্কার আমাদের আদর্শিক দিক থেকে যখন আমরা একটি সংস্কার প্রস্তাব দেব, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ সর্বোত্তম সমাধানটা, রূপরেখাটা আমাদেরকে কিন্তু প্রদর্শন করতে হবে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আমরা জানি বাংলাদেশে কিন্তু অনেক অর্গানাইজেশন আছে, অনেক রাজনৈতিক দল আছে, জনগণের সাথে অনেক অঙ্গীকার আছে, কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা নেই। সুনির্দিষ্ট আমি অনুরোধ করব যে একটি পরিপূর্ণ, একটি অন্তর্ভুক্তিমূলক, একটি সার্বজনীন এবং সকল মানুষের একটি বিষয়, মাদ্রাসার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক যে কয়টা সেমিনার আমি মোটামুটি সবগুলোতে অংশগ্রহণ করেছি, মাদ্রাসার কথাটা আসছে। মাদ্রাসা শিক্ষার মধ্যে কিন্তু ঔপনিবেশিক যে ধারাটা এখনো আমাদের রয়েছে, একটি ধারা সরকারের নিয়ন্ত্রণে আছে, আরেকটি ধারা নেই, সেটা নিয়ে সরকারের রাজনীতি আছে, কিন্তু সেটার প্রতি সরকারের কোনো দায়িত্ব নেই। এখন সময় আসছে, রাষ্ট্র সংস্কারের সময়, শিক্ষার এই ধারাটাকে নিয়ে আসা। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার জন্য আমি একটি জিনিস বলবো আপনাদেরকে দেখতে, ভারতের যে শিক্ষানীতি হয়েছে সেখানে কিন্তু তৃতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে ভারতের মতো রাষ্ট্রে আরবি ভাষাকে। কেন? মধ্যপ্রাচ্যের যে বিরাট জায়গা আছে কর্মসংস্থানের, এই জায়গাটা কিন্তু ভারতীয়রা মধ্যম স্তর থেকে উপরের স্তরগুলো দখল করছে, আর আমাদের লোকদের জন্য রেখেছে হলো রাস্তার ঝাড়ুদারের জন্য। আমাদের মাদ্রাসার একটা বিরাট শক্তি আছে, সেটা হচ্ছে আমরা যদি কমিউনিকেশন স্কিল, আরবির কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারি, তাহলে মধ্যপ্রাচ্যের বিরাট সংস্থান হয়। আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্র্য বিমোচন করতে চাই, তাহলে মসজিদগুলোকে সোশ্যাল ইনস্টিটিউশন করা, জাকাত কালেক্টরের অর্থাৎ একজন ট্যাক্স কালেক্টর ক্লাস 1 গেজেটেড অফিসারের প্রত্যেকটি মসজিদকে সরকারের একটা এন্টিটি হিসেবে নিয়ে এসে এই পদ সৃষ্টি করে জাকাত কালেক্টর হিসেবে, ঠিক ট্যাক্স কালেক্টর মতো তাদেরকে সরকারি মর্যাদা, তারা কিন্তু মানুষের দান খয়রাতের টাকা দ্বারা আলেমরা যখন নিজেদের জীবন চালান, একটা সমাজের চেয়ে বড় গ্লানি আছে বলে আমি একজন শিক্ষার কর্মী হিসেবে মনে করতে পারি না। কোনো আলেম কোনো মানুষের দাসত্ব করতে পারে না, কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের আলেমদেরকে আজকে মানুষের দাসে পরিণত করেছে। এই অবস্থার একটি মুক্তি চাই এবং কর্মসংস্থান। সংবিধানের 17 অনুচ্ছেদে বলা হয়েছে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনীয় শিক্ষা আইনের দ্বারা নিশ্চিত করবে হলো রাষ্ট্র, এটা 17 অনুচ্ছেদের কথা। সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং উচ্চ শিক্ষা, শিক্ষার সকল ধারা, সকল স্তরকে একটি পরিকাঠামো এনে তার আইনগত সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কর্মসূচির সংস্কার নিশ্চিত করলে তখন এটি হবে শিক্ষার একটা পরিপূর্ণ সংস্কারের রূপরেখা। আমি উদ্যোক্তাদেরকে সেই দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল আজিজ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী শিক্ষক